আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, বাণিজ্য উপদেষ্টা তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, তবে এই শুল্ক 20% নিচে প্রত্যাশা করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসেবে শুল্ক 15% কমিয়ে নতুন এই হার ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আজ আলোচনার বিস্তারিত রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়াকে পূর্ণাঙ্গ সনদে রূপ দিয়ে দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে কমিশনের মৌলিক 19টি বিষয় ঐক্যমত্যে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিনের সংলাপ শেষে ঐক্যমত্যে পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের মৌলিক 19টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদে পূর্ণাঙ্গ রূপ দিতে দ্রুত দলগুলোর কাছে স্বাক্ষরের জন্য দেওয়া হবে বলেও জানান তিনি। এই 19টি বিষয়ে আমরা ঐক্যমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের 70 অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজকে সবাইকে নিয়ে ঐক্যমত্য হয়েছে কমিশন। ভিন্ন মত দিয়েও আমরা একমত হয়েছি। সবাই মিলে যে ঐক্যমত্যে পৌঁছেছে তা আইনের থেকে উপরে বলে মন্তব্য করেন তিনি। যে সমস্ত সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল, রাষ্ট্রের মূলনীতি প্রশ্নে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে মূলনীতি ছিল তা বাস্তবায়ন চায় বিএনপি। এর সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো বহাল রাখার পক্ষেও মত দিয়েছে বিএনপি। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। আইনি ভিত্তি না দিয়ে শুধু সংস্কারের মূল্য থাকবে না বলে মনে করেন জামাতে ইসলামী। একই সুর এনসিপি নেতাদেরও। কেন্দ্রের সরকারের ফরমেশন কি হবে, এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়। সর্বশেষ আমরা আসলে উচ্চকক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। কমিশনের তরফ থেকে 100 সিটের একটা উচ্চকক্ষ, যেটা পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সে প্রস্তাবনা করা হয়েছে। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। উচ্চকক্ষ জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই আহতরা। গতকাল থেকে শুরু করে এখানে অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন তারা। অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ প্রধান সড়কে। এতে ভোগান্তিতে পড়েছে জরুরি কাজে বের হওয়া মানুষ। দেশের মানুষকে ভোগান্তিতে না ফেলে শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান নগরবাসীর। জুলাইয়ের চলমান আন্দোলন আগস্টে গিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। 1 আগস্ট রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। তীব্র প্রতিবাদের মুখে ডিবি কার্যালয়ে অনশনে থাকা 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশব্যাপী অব্যাহত থাকে হামলা, সংঘাত ও গ্রেফতার। আন্দোলনের সেই দিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ক্যালেন্ডারের পাতায় অগ্নিগর্ভ জুলাই মাসের সমাপ্তি, আসে 1 আগস্ট 2024। কিন্তু জুলাই দীর্ঘ হতে থাকে। ছাত্র জনতা দিনটিকে গণনা করতে শুরু করে। 32 জুলাই হিসেবে শুরু হয় রক্তক্ষয়ী লাল জুলাই।
দীর্ঘ 1 মাস পর নানান বাঁকে মোড় নিতে থাকা আন্দোলন এদিন থেকেই ফের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনলাইন অফলাইনে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি। এর মাধ্যমে স্মৃতিচারণ করা হয় আন্দোলনে হতাহত বন্ধু, সহযোগী ও পরিবার পরিজনদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুপুরের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচার হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সেদিন রাজপথে নামে শিক্ষক, আইনজীবী ও শিল্পীরা। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। ওই দিন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। তীব্র সমালোচনা করে অন্য রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের 9 দফা দাবিতে পরদিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। 24-এর ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ হন কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। পেশা বাস চালক হলেও দেশকে স্বৈরাচার মুক্ত করতে রাজপথে নামেন তিনি। কিন্তু এখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার। সরকারের কাছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সহযোগিতা চান তারা। কুমিল্লা থেকে আবুল খায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। একটা মালিকা ছিল, এই মালিকা তারা ধ্বংস করলো। এই আর্তনাদ জুলাই বিপ্লবে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মায়ের। 2024 সালের 4 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল গোটা দেশ। সেদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় কুমিল্লার দেবিদ্বারে শহীদ হন বাস চালক রুবেল। গুলি লাগার পরও তাকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বছর পেরলেও তাকে হারানোর শোক এখনো কাটেনি পরিবারের। নির্মমভাবে আমার স্বামীরা মারছে, এত কষ্ট দিয়ে মারছে। 1 জুলাই গেছে, আবার আরেক জুলাই আসছে, কিন্তু জুলাই ঠিকই আসছে, কিন্তু আমার স্বামী আর আসে না। এমন একটা মার্ডার কেসের আসামি, এরা টাকা দিয়ে ঘুষ দিয়ে এরা সারা ফেয়ে পড়তেছে। খাহি খাই বাজি ভিতরে যে কি করে দুনিয়াটার কইতাম না। কি আরে মুতরে মারলো, কি কারণে মারলো, রুবেলের এমন অকাল মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও। সে আসলে অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। সরকার যদি তাদের দিকে একটু নেক নজর দেয়, তাদের ফ্যামিলিটা অন্তত ভালোভাবে বাঁচবে। শহীদ ও আহত পরিবারগুলোকে সব রকম সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানের। জুলাই গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল শহীদ এবং আহত যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমরা সবসময় আন্তরিকতার সাথে পালন করে আসছি এবং ভবিষ্যতে পালন করব। রুবেল হত্যা মামলার প্রক্রিয়া ধীরগতি হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। পূর্ব নির্ধারিত মানের চেয়ে 17% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের শুল্ক আলোচক দলকে আন্তরিক অভিনন্দন। এটি এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। 20% শুল্ক নির্ধারণ, যা পূর্বাভাসের চেয়ে 17% কম। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ও অগ্রগতিতে আলোচকদের অসাধারণ কৌশলগত দক্ষতা এবং অটল প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম। গত সপ্তাহে 200 টাকা কেজির কাঁচামরিচের 40 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। অন্যান্য সবজির মধ্যে বরবটি এবং লাউয়ের দামেরও একই অবস্থা। বেড়েছে মাছের দামও, তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কিছুটা স্বস্তিতে। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 5 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালী ও পাকিস্তানি মুরগি 320 টাকা কেজি, দেশি মুরগির দাম কিছুটা কমে 550 টাকা হয়েছে। মশলা ও ডিমের বাজারও স্থিতিশীল। পেঁয়াজ 60 টাকা, দেশি রসুন 100 ও আমদানি করা রসুন 150 থেকে 160 টাকা, চায়না আদা 180 এবং দেশি আদা 120 থেকে 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাকিলা, বাজার ঘুরে কি অবস্থা দেখছেন? কোন কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো, এবং এই বাজার দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ তানি। আজকে শুক্রবার সরকারি ছুটির দিন, তো যারা চাকরিজীবী থাকে তারা মূলত শুক্রবার দিনটিকেই বেছে নেয় তাদের সাপ্তাহিক বাজার করার জন্য, এবং সেই চিত্রটি আমি আসলে বাজারে এসে দেখছি। প্রচুর ক্রেতা সমাগম, প্রচুর বিক্রেতা এবং পণ্যের সরবরাহেরও কিন্তু কোনো ঘাটতি নেই। তবে ক্রেতারা বলছেন, মূলত ক্রেতারাই যেটা বলছেন যে আসলে মানুষের দুইটি হাতের পাশাপাশি যে 3 নম্বর হাতটি, এই 3 নম্বর অদৃশ্য হাতটি কিন্তু এই কারণ বাজারের কাঁচা বাজার ব্যবসায়ীরা খুঁজে পেয়েছেন। অর্থাৎ তারা এই যে অজুহাত দেখিয়ে, 3 নম্বর যে হাত, অজুহাত দেখিয়ে প্রত্যেকটা পণ্যের দাম বাড়াচ্ছেন। এই অজুহাতগুলির মধ্যে রয়েছে বৃষ্টি, তারপর যানজট, নানা ধরনের আন্দোলন, সবকিছু মিলে তারা এক একটা অজুহাত দাঁড় করাচ্ছেন এবং বলছেন যে তাদের পণ্য আনতে সমস্যা হচ্ছে, তাদের পরিবহন কস্ট বেড়ে গেছে। এই সব বিষয় নিয়ে তারা বিভিন্ন অভিযোগ জানাচ্ছেন যে এই কারণে তাদের পণ্যের দাম বাড়াতে হচ্ছে। এবং এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখন যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষার ভরা মৌসুম, তবে একথাও সত্যি যে এই বর্ষার ভরা মৌসুমে বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়েছে, ফলে অনেক সবজি নষ্টও হয়েছে এবং যার কারণে কিছু সবজির দাম একটু বাড়তি চোখে পড়ছে আমার। এবং আমি যেমনটি দেখছি যে করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। একটি মানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কারণ বাজারে পাশাপাশি অনেকগুলো কাঁচামরিচ ব্যবসায়ী বসেন। একদম শুরু থেকে কেউ যদি 120 টাকা করে বিক্রি করেন, এই আর এক গলির মাথায় আসতে আসতে দেখা যায় সেই কাঁচামরিচের দাম 200 টাকা। এই যে একটা আসলে কি বলে, এটাকে মন গড়া একটা দাম তৈরি করা, এবং এই দামের কারণ ফলেই কিন্তু প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তো নানা ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু ক্রেতাদের মধ্যে রয়েছে। তার মধ্যে একটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকার মধ্যেই আগের মতোই রয়েছে, এবং কারণ বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন যেহেতু মৌসুম অনেক আগেই শেষ হয়েছে, তবে নভেম্বরের আগে পেঁয়াজ নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নেই, এবং বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ কিছুটা অবশ্য কম, এবং বেশিরভাগ সবজি যেহেতু চড়া দামে বিক্রি হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি সবজির দাম, বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, ঝিঙা চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকা, টমেটো 120 থেকে 150 টাকা, কাঁকরোল 60 থেকে 70 টাকা। সবকিছু মিলিয়ে একটু জানিয়ে রাখি যে মাংসের বাজারও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি কেজিতে 5 টাকা করে কমেছে। তবে বাজারে এসে আমি যে চিত্রটি দেখলাম যে ডিমের দাম কিছুটা বাড়ছে, অর্থাৎ পিস প্রতি 1 টাকা 2 টাকা করে যে ব্যবসায়ী যেভাবে পাচ্ছেন। আসলে যে অজুহাত নামক এই শব্দটি থেকে বের হয়ে আসার জন্য বিক্রেতাদের কিন্তু জোর দাবি বাজার মনিটরিংয়ের, এই সিন্ডিকেটগুলি ভেঙে পণ্যের স্বাভাবিক দাম এনে যেন তারা ঠিকঠাক তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তানি। শাকিলা, ধন্যবাদ আপনাকে। ব্যাটারি চালিত অটোরিকশা আর ব্যবসায়ীদের রাস্তা দখলের হিড়িকে নাজেহাল রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দারা। গুলশানের সড়কে হরহামেশাই চলছে অটোরিকশা। এছাড়া ফুটপাত সহ সড়ক দখল করে খাবারের দোকান বসানো হয়েছে বিদেশি কূটনীতিকদের আবাসনের এই এলাকায়। উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন আগস্টের মধ্যেই গুলশানের সড়ক থেকে অটোরিকশা সরানো হবে। আরো জানাচ্ছেন সাকিবুর রহমান। এটি কোনো খাবার হোটেলের চিত্র নয়। রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের ফুটপাত দখল করে এভাবে দোকান বসিয়ে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছেন তারা। শুধু হোটেল নয়, রয়েছে অটোরিকশার গ্যারেজ। এখান থেকেই অবৈধ লাইনে দেয়া হয় চার্জ, তবে দেখার যেন কেউ নেই। পুলিশে উড়ায় দেখা, ওই যে পুলিশের বাড়ি বুড়ি খাইয়া পলাই,
আবার পুলিশ গেলে আবার আই। ফুটপাত ছাড়া তার আমাদের আর কোনো জায়গা নাই। পজিশন লইতে গেলে 30 লাখ 20 লাখ 50 লাখ টাকা অ্যাডভান্স লাগে। গুলশানের 113 নম্বর সড়কের চিত্র এটি। ফুটপাত ছাড়িয়ে খাবার দোকান এখন রাস্তায়। সিটি কর্পোরেশনের উদাসীনতায় বেড়েছে দোকানের সংখ্যা। আমি তো বেশি দিন হয় নাই ভাই আসছি এই জায়গায়। বসতে দেয় না, মন না করে, আমরা তারপর পেটের দায় বই। গুলশান সড়কে এখন এভাবেই অবাধে চলাচল করছে অটোরিকশা। অথচ অল্প কিছুদিন আগেও ছিল নির্দিষ্ট সংখ্যক প্যাডেল চালিত রিকশার চলাচল। দেশের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দেশের নাগরিকের বসবাস এই এলাকায়, অথচ বেপরোয়া এই রিকশার চলাচল নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের কোনো তৎপরতা। আমাদের মনে হয় যে ওটুগুলো আপনি উঠাই দিলে খুব ভালো হতো। ফ্রি আছে লেগে চলি কোনো বাধা টাধা দেয় না কেউ। প্রধানমন্ত্রী যাওয়ার পরে ডাক্তার মতন হতে চলতেছে, এই আমরা বলতেছি। গুলশান সোসাইটি বলছে বিভিন্ন উদ্যোগেও কমানো যাচ্ছে না অবৈধ এই রিকশার চলাচল। তবে ডিএমপি ও সিটি কর্পোরেশনের সহায়তায় দ্রুতই একটা ব্যবস্থার আশা তাদের। এই 5ই আগস্ট পরবর্তী সময় যখন পুলিশ রাস্তা থেকে উঠে গেল, সেই সময় তারা যে ঢুকে পড়লো, সেই ঢোকাটা তাদের আর বের করা যাচ্ছে না। আমাদের একদম সবকিছু তৈরি আছে, রিকশা তৈরি আছে, জ্যাকেট তৈরি আছে, কিন্তু আমরা রাস্তায় নামাতে পারছি না, কারণ পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে খুব দ্রুতই এই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। প্রচুর অটোরিকশা প্রতিদিনই আমরা আটক করে ডাম্পিংয়ে পাঠাই। অটোরিকশা যেহেতু অনুমতি নাই, আমরা এগুলো চলতে দিতে চাই না। অটোরিকশা রিমুভ এবং প্যাডেল রিকশার শৃঙ্খলা আনা, তো এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন আগস্ট থেকেই অটোরিকশা বন্ধ হবে, আর ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযান করছে সিটি কর্তৃপক্ষ। গুলশানে অননুমোদিত যে রিক্সাগুলো আছে সেটা একটু রিস্কিও, তো এটার নিরাপত্তাকে মাথায় রেখে আমরা ডিএমপি, ক্রাইম, গুলশান সোসাইটি, সিটি কর্পোরেশন সকলকে মাথায় রেখে আমরা এই জিনিসগুলো সমাধান করবো আশা করছি, এবং আমরা অগাস্টেই এটার আপনার রেজাল্ট দেখতে পাবেন। ফুটপাতে কোনো অবৈধ কেউ বসতে পারবে না, সেই জন্য আমরা ধারাবাহিক এভিকশন ড্রাইভ চলছে। রাজধানীর সড়ক দখল কিংবা ব্যাটারি চালিত এসব অটোরিকশার জন্য যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই এসব সড়কে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান নগরবাসী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নগরবাসীর সহায়তা ছাড়া মশক নিধন ও পরিচ্ছন্ন নগরী করা সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালির উদ্বোধনে এ কথা বলেন তিনি। এ সময় সাইকেল র্যালিতে ডেঙ্গু নির্মূলে নগরবাসীকে সচেতন করা হয়। র্যালিতে অংশ নেওয়া সাইক্লিস্টরা বলেন, জুলাইকে ধারণ করে এমন আয়োজন যেন অব্যাহত থাকে। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়, যেখানে 190 জন অংশ নেন। আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এই ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে ঢাকার যে জলাশয় সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঢাকার যে গ্রিনারিজ সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ঢাকা এক সময় বাসযোগ্য নগরী হিসেবে থাকবে না। বিগত স্বৈরাচার সরকারের ত্রুটিপূর্ণ ড্যাব ও বৈষম্যমূলক ফ্লোর এলাকা অনুপাত ফারের কারণে ঢাকা শহরের আবাসন উন্নয়ন প্রায় স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকার ক্ষতিগ্রস্ত আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকরা। বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তারা। বলেন, আওয়ামী লীগ সরকারের নীতিমালার কারণে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে যেখানে 5 কাঠা জমিতে 8 থেকে 10 তলা ভবনের অনুমোদন মিলত, এই নীতিমালার কারণে এখন সেখানে 4 তলার বেশি অনুমোদন মেলে না। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে দেশে দেশে সুনামি সতর্কতা। পেরু ও চিলিতেও সাগর উত্তাল, সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় বাসিন্দাদের। এবং অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে মুখোমুখি আজ। হারারাতে ম্যাচটি শুরু দুপুর 1:15টায়।
লালমনিরহাটে নামতে শুরু করেছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসী মানুষ। রাস্তাঘাট ও ঘরবাড়ি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখা দিয়েছে শুকনো ও খাবার এবং গোখাদ্যের তীব্র সংকট। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের প্রতিবেদন জানাচ্ছেন সাকিব আল হাসান। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত 15 গ্রামের মানুষ। পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। দেখা দিচ্ছে চর্মরোগ। শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন অনেকে। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরা। চুলকের কারণে ওষুধ কিনে তো আনতে পারিনি। নেপটিন তলে আছে, নেপটিনে পানি আছে, মনে করো চুলে তলে আছে। বহু মাছ খাচ্ছিলাম, মাছও বড় বড় হচ্ছিল, হঠাৎ করে পানি আসছে, হঠাৎ করে ভাসি গেছে মাছ। সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। অসুবিধা মানে খাওয়া দাওয়া, আন্দা বাড়া বুদ্ধি, এটা আমার শেষ। আঁকা টাকা ব্যক্ত লেগেছে। কিন্তু আমরা কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা কারো কাছে পাই নাই। এ পর্যন্ত কোনো সরকারি অনুদান, কোনো সরকারি লোক আমার এখানে পৌঁছে নাই। তবে 5 উপজেলায় 200 মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 200 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছি। তবে এটা এখনই সব দিয়ে দেব বিষয়টা তা না। এফেক্টেড ফ্যামিলি দেখে দেখে আমরা তালিকা করে করে দেব। আমরা এর মধ্যেই 500 ফ্যামিলিকে বিভিন্ন চালের মধ্যে চাল দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। দুর্যোগকালীন ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা কামনা ক্ষতিগ্রস্ত মানুষের। সাকিব আল হাসান, আরটিভি। দেশের বিদ্যুৎ খাতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। আর্থিক স্বচ্ছতা ও কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে আইপিও প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এতে কোম্পানির মূলধন যোগান সহজ হবে। বিশেষজ্ঞদের মতে সরকারি কোম্পানিগুলোর শেয়ার বাজারে আসা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। আশুগঞ্জ পাওয়ার দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এখন শেয়ার বাজারে এলে সাধারণ বিনিয়োগকারীরাও দেশের অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে পারবে। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে বিশ্বের একাধিক দেশে জারি করেছে সুনামি সতর্কতা। এরই মধ্যে সুনামি আতঙ্কে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে স্থগিত রয়েছে সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম। অন্যদিকে পেরু ও চিলিতেও সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশ দুটির প্রশাসন। এছাড়াও সুনামি সতর্কতায় আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্য। এশিয়ার দেশ জাপানেও আশ্রয় পড়ছে সুনামির ঢেউ। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতভর বাহিনীটি চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 100-র উপরে। ইউক্রেনের সরকারি দপ্তরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে আগামী 8 আগস্টের মধ্যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি না মানলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। তবে এর তোয়াক্কা না করেই কিয়েভে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। সিরিজে টানা 2 জয় পেলেও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় দেখায় 5 উইকেটে হারে টাইগার যুবারা। তাতে 3 ম্যাচ শেষে আজিজুল হাকিমদের সংগ্রহ 4 পয়েন্ট। আজ বাংলাদেশ জয় পেলেই স্বাগতিক জিম্বাবুয়ের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হবে। এদিকে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ফাইনালে 1 পা দিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।